খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি সবাই খুব মনোযোগের সঙ্গে ক্লাসটি করবেন। আবার ধন্যবাদ জানাচ্ছি মাহবুব ভাইকে এবং উপস্থিত সবাইকে। অ্যাকচুয়ালি একটা জিনিস শুরুতে আমি বলে নিই, আপনার উপলব্ধি করতে হবে যে আপনি একটা কাজ কেন করতেছেন। এটা খুব সিম্পল কথা, খুব সিম্পল বলেই আমরা অনেক সময় এটা খেয়াল করি না। আমি একটা কাজ যদি করি তাহলে আমাকে প্রথমে খেয়াল করতে হবে আমি কাজটা কেন করতেছি। যদি এটা আমার কাছে পরিষ্কার না থাকে যে আমি কাজটা কেন করব, তাহলে কিন্তু আমি অন্ধকারে হাতড়ায় বেড়াইতেছি। তো এখানে যারা শিখতে আসছেন, হোমিও ডাইজেস্ট একটা সিরিয়াস প্ল্যাটফর্ম। কোন অর্থে সিরিয়াস প্ল্যাটফর্ম? যে আমরা ডেডিকেট করতেছি আমাদের আপনাদেরকে যে শেখানো হচ্ছে এবং কোনো ফি ব্যতি রেখে, এটা খুব গাছারা গোছের কিছু নয়। আমরা বাংলাদেশে মানে আমাদের যে পরিসীমা, এই পরিসীমাতে চাচ্ছি যে সত্যিকারের হোমিওপ্যাথির যে প্রকৃত শিক্ষা প্রায় বিলুপ্তির পথে বাংলাদেশ। হাতে গোনা কয়েকজন সত্যিকারের চিকিৎসা প্রদান করার মতো দক্ষতা বা সক্ষমতা অর্জন করছেন। তো তাদের প্রত্যেকেই যে আবার সবাই শেখানোর প্রচেষ্টা করেন তাও না। এই একটা জায়গা যেখানে সত্যিকারে যারা হোমিওপ্যাথি হতে যাবেন, সত্যিকারে যারা ডাক্তার হতে যাবেন, মানুষকে যারা আরম্ভ করতে চাবেন, তাদের জায়গা। এবং এটা আমি কোন দাবির থেকে করতেছি, আমার যে আজকের আলোচনা, এই আলোচনার সাথে এটা কিন্তু সম্পর্কিত, যেটা আমি কোন দাবির থেকে করতেছি। আমি অলরেডি আলোচনা শুরু করে দিয়েছি বলতে পারেন। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আজকের যে প্রেক্ষাপটটা আছে, আমাদের যে আলোচনার বিষয়বস্তু, এটা কি? যে অর্গানন গ্রন্থটি আসলে কি, বিজ্ঞান দর্শন নাকি শিল্প হিসাবে লেখা? টপিকটা তো আমি এইটাই দিছিলাম, এই নামেই দিছিলাম, তাই না? যে অর্গানন গ্রন্থটা আসলে কি, বিজ্ঞান দর্শন নাকি শিল্প হিসাবে লেখা? কিছু কিছু সত্য কথা আমার বলতে ভালো লাগে না, কিন্তু বলতে হবে। বলতে হবে এই আপনাদের প্রস্তুতির প্রয়োজনে, সত্যকে দেখার প্রয়োজনে। অ্যাকচুয়ালি যদি এই প্রশ্নটা আপনি হোমিওপ্যাথিক কমিউনিটির মোস্ট অফ দা পার্সনের কাছে করেন, এমনকি যারা বেশ জ্ঞানী হিসাবেও পরিচিত হইতে পারে, তাদেরও যদি করেন যে অর্গানন গ্রন্থটা আসলে কি, আপনাদের শিক্ষকদের কথা বাদই দিলাম, বুঝছেন কিনা, এটারে ড্রপ করেই গেলাম। যদি জিজ্ঞাসা করেন যে এই অর্গানন গ্রন্থটা আসলে কি, মানে এটা একটা বই তো একটা ধরন থাকে, স্ট্রাকচার থাকে একটা। যেমন ধরেন আমি একটা বই লিখলাম সাহিত্যের উপরে, রাইট? আমি একটা বই লিখলাম ফিলোসফির উপরে, আমি একটা বই লিখলাম আর্টের উপরে, আমি একটা বই লিখলাম বিজ্ঞানের উপরে। যেমন আমারই এই এই বেশ কয়েক ধরনের বই আছে আমার নিজেরই লেখা। এর মধ্যে বৈজ্ঞানিক ভিত্তি, বিজ্ঞানের উপরে যে কেউ দেখলেই বুঝবে যে এটা সায়েন্টিফিক রিজিয়নিং, এই বইটা সায়েন্সের। আবার জীবাণুতত্ত্ব, মায়াজম সায়েন্সের সাথে ব্যাখ্যাধর্মী আলোচনা, যৌক্তিক আলোচনা। এপিডেমিওলজি, হেলথ সরাসরি ওই কোভিড-19 এর বই। তো আবার কিছু আছে একদম বেসিক লিটারেচার। তো এই যে একটা বই আমরা দেখলেই বুঝবো যে এই বইটার এই স্ট্রাকচারের, এই গণনার, এই ক্যাটাগরির। যদি জিজ্ঞাসা করা হয় যে অর্গানন কোন ক্যাটাগরির বই, এটা খুব স্বচ্ছ উত্তর এবং যৌক্তিক উত্তর সম্ভবত এরা কেউ দিতে পারবে না। আমি তাদের চর্চা দেখে বুঝি যতটুকু, আমি তাদের চর্চা দেখে যতটুকু বুঝি যে বিগত দিন, একদম তার কম না, প্রায় 20 বছর ধরে একটু দেখতেছি, এদের চর্চা দেখে আমি যতটুকু বুঝছি, এক কথায় কইতে গেলে পরে বেশিরভাগই পারবো না। কেন এটা বলতে হইলো? কারণ তার মানে কয়েকটা জেনারেশন এই অর্গানন যে কি এটা বুঝতেই অক্ষম হয়ে পড়ে রয়েছে। আপনারা শিখবেন কোন জায়গা থেকে, এনভায়রনমেন্ট পাবেন কোন জায়গায়, বুঝবেন কোন জায়গায়? স্কুলে, কলেজে, আপনাদের সহপাঠীদের কাছে, ক্লাসগুলাতে, এই বিভিন্ন জায়গাতেই তো আপনারা এই হোমিওপ্যাথি, এমনিতেই তো আমাদের হোমিওপ্যাথির সীমাবদ্ধ ক্ষেত্র, সংকীর্ণ ক্ষেত্র। এর মধ্যে আবার
এদের মধ্যে থেকে তো আপনারা আপনাদের জ্ঞান গুলারে যাচাই করবেন, ধারণ করবেন বা বৃদ্ধি করবেন, সবকিছু করতে যাবেন, জেনে সবটুকুই ভয়েড, সবাই ধারণার থেকে মুক্ত এই যে অর্গানন আসলে জিনিসটা কি, সেখানে আপনি পরে আর শিখবেন কোন জায়গায়। এই কারণে কিছু সত্য না বলে উপায় নাই, বললাম। এখন আজকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই অর্গানন জিনিসটা আসলে কি। তার চাইতে বড় কথা, আমি আজকে যে আলোচনা করতেছি এগুলা কিন্তু অকাট্য, আমি প্রত্যেকটারই অলমোস্ট রেফারেন্স দেওয়াই আছে, আমার বিভিন্ন বইয়ের নাম আমি উল্লেখ করে যাবো, রেফারেন্স কোথায় দেওয়া আছে, এবং এটা কিন্তু খুব সুনির্দিষ্ট তথ্যবহুল, ফ্যাক্টের উপরে, বাস্তবতার উপরে। কিন্তু এইগুলা কিন্তু আপনি কোনো বইপত্রে পাবেন না, এবং বেশিরভাগ শিক্ষকরাও এগুলা নিয়ে খুব বেশি চর্চা করেন না, ভাবেন না আর কি এই দিকগুলা। তো কাজেই আমার কথা হচ্ছে যে আজকের যে আলোচনাটা করবো এটা কিন্তু বাইরে পাইতে গেলে কি করতে হবে, অনেক বই পড়তে হবে আপনার, অনেকগুলা। পাবেন না তা না, আমি পাইলাম কোনে, অনেকগুলা বই পড়তে হবে, কিন্তু আপনি খুব সংক্ষেপে খুব সুগভীর কিছু বিষয় জানতে পারবেন এখন, যে অর্গানন আসলে কি। অ্যাকচুয়ালি আগে আরেকটা কথা এখানে বলতে হবে, যে অর্গাননের রচয়িতাটা কি, তাকে আমরা কতটুকু বুঝছি বা চিনছি। আমরা জানি হানিম্যান নামের একজন ব্যক্তি, নাম বিরাট বড় তার, হানিম্যান, স্যামুয়েল হানিম্যান বলে আমরা চিনি, এই নামের একজন ব্যক্তি, এবং তিনি এই অর্গানন নামের এই গ্রন্থটা মানে লিখছেন এবং হোমিওপ্যাথি আবিষ্কার করছেন। এইটুকু চিন্তা আমাদের শিরোনাম মাথার মধ্যে থাকে, এটুকু থাকে শিরোনাম। কিন্তু এই শিরোনাম থেকে আমাদের হোমিওপ্যাথদের মধ্যে বহুজনই আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করেন না, বা করলেও এটা খুব বেশি গভীরতায় যায় না, যে অ্যাকচুয়ালি হানিম্যান কি। এটা আরেকটা বিপত্তি কোথায়, গভীরতায় না গেলে বিপত্তি কোথায়, পৃথিবীতে বহু কয়টা বিজ্ঞানীকে, একদম খুব শক্তিশালী বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, সাপ্রেস করা হয়েছে, দাবায় রাখা হয়েছে, এবং এই তালিকাটা একবারে ছোট না, একবারে ছোট না। আপনারা জানেন গ্যালিলিও কোপার্নিকাসের সাথে কি হয়েছে, আপনারা জানেন যে পিথাগোরাসের সাথে কি হয়েছে শেষমেশ, আধুনিক কালে ডেভিড বোমের সাথে কি হয়েছে। এই যে বিজ্ঞানীদের তালিকা, এই বিজ্ঞানীদের একজন হচ্ছেন হানিম্যান। পরিষ্কার জানেন, যে বিজ্ঞানীদেরকে পৃথিবী বিভিন্ন কারণে সাপ্রেস করছে, সুচিন্তিত ভাবে সাপ্রেস করছে, একদম আমি আপনাদের একদম লিখিত দেখাতে পারি। ডেভিড বোমের বেলায় কইতাছে যে এর এই বক্তব্য আমরা যদি নিতে না পারি, যেহেতু কাটতে যাচ্ছে না, তার কথা বাতিল করা যাচ্ছে না, কিন্তু আমরা নিতেও পারতাছি না, আমাদের নিতে প্রবলেম হইতেছে, বিভিন্ন অন্য কাহিনী প্রবলেম হইতেছে। তো ওরে ইগনোর করো, ওরে ইগনোর করো। আচ্ছা শোনেন, হোমিওপ্যাথির বিরোধী কম না জগতে, হোমিওপ্যাথিরে বাতিল করতে পারে না একদম। কেন? কিছু চিকিৎসক সব সময় দেখাইছে যে মানুষ সত্যিকারে হোমিওপ্যাথিতে আরোগ্য হচ্ছে, এটা সত্য, বাতিল করতে পারে না, পারলে বাতিল করে দিত। ডেভিড বোমেরও পারছিল না, পরে এখন আবার ডাইকা ডেকে দিয়েছে, বুঝছে যে তার থিওরি ছাড়া এখন অচল, সায়েন্স একটা গেছে, আবার ডাইকা নিয়ে আবার এটার উপরে গবেষণা শুরু করছে। পরবর্তীতে হোমিওপ্যাথিরও সেই ভবিষ্যৎ আসবে যদি সত্যিকারের চিকিৎসক তৈরি হয় আমাদের মধ্যে থেকে। তো যাই হোক, হানিম্যান হচ্ছেন সেই সাপ্রেসড চিকিৎসকদের একজন, বিজ্ঞানীদের একজন। তিনি কেমিস্ট ছিলেন, ওই সময় আবিষ্কার করছিলেন কিছু বিজ্ঞানের অনেকগুলা শাখা তিনি খুব ভালো মতো গেছেন, স্টাডি করছেন, তার কাজ আছে, রচনা আছে প্রচুর পরিমাণ। এবং তিনি এক সময় অ্যালোপ্যাথিক ডাক্তারি পাশ করলেন, তখন কিন্তু খুব সুপারফিশিয়াল পাশ করেন নাই, তার অনেকগুলা গ্রন্থ আছে গবেষণাধর্মী অ্যালোপ্যাথিক ডাক্তার থাকা অবস্থায়। অর্থাৎ ওই সময় তিনি বিজ্ঞানী ছিলেন, ওই সময় ওটাতেও, যখন তিনি হোমিওপ্যাথি করেন নাই। এবং এটা তাও বলবেন যে অমনি বিজ্ঞানী কত আছে, একটা জিনিস আবিষ্কার করে গেছে, অত ছোটখাটো বিজ্ঞানী না। এইটা তো আর একদিনে বইলা শেষ করা যাবে না।
আপনাদের যদি ওই শিরোনামের থেকে আর একটু গভীরে যাওয়ার আকাঙ্ক্ষা মনে থাকে, প্রত্যাশা থাকে, তাইলে দেখবেন যে জানার প্রচুর বিরাট বড় ক্ষেত্র আছে। হানিম্যান কি, হোমিওপ্যাথি। আমি শুধু এইটুকু বলে দিলাম যে আসলে ঐতিহাসিক ভাবে হানিম্যান হচ্ছেন বিজ্ঞানী। আপনারা যদি যে কোনো ভাবেই সার্চ করেন না কেন, যে হানিম্যান রে কি দার্শনিক বলবেন, হানিম্যান রে কি শিল্পী বলবেন, হানিম্যান রে কি মানে কি বলবেন, আপনি আপনি যদি হোমিওপ্যাথি বাদও দেন, হোমিওপ্যাথি বাদ, হোমিওপ্যাথির দিকে তো তার দুর্নামটা হচ্ছে, ওটা বাদ দিলাম, তাইলে তার যে পরিচয়টা থাকে একদম অকাট্য বিজ্ঞানী। আবিষ্কার করছে বেশ কয়েকটা, এবং বছরের পর বছর তার আবিষ্কার চলমান ছিল সমাজে, এখনো ব্যবহৃত হয়। তো যদি হোমিওপ্যাথি বাদও দিই, তবুও তিনি একজন বিজ্ঞানী। এবার হোমিওপ্যাথিতে তিনি আসলে করছেনটা কি, মানে হোমিওপ্যাথি ব্যাপারটা কি, তিনি এখানে কি ঘটনাটা ঘটাইছিলেন, এটা একটু বুঝে থাকি। অ্যাকচুয়ালি তিনি কি ধরনের বিজ্ঞানী ছিলেন তারও একটু নমুনা দেই, এবং হোমিওপ্যাথি কিভাবে তিনি সিদ্ধান্তে, মানে কোন যৌক্তিক পন্থায় চিন্তা করে তিনি সিদ্ধান্তে আসলেন, তিনি তৎকালীন সময়ের কতটুকু আধুনিক বিজ্ঞানী ছিলেন তার একটা নমুনা আমি দিচ্ছি। আপনারা আমার বইতে, বৈজ্ঞানিক ভিত্তি বইতে প্যারাসেলসাসের নাম সম্বন্ধে জানবেন। বৈজ্ঞানিক ভিত্তিতে আমি ওটার মধ্যে প্যারাসেলসাস সম্বন্ধে বেশি একটু আলোচনা করছি। প্যারাসেলসাস আরেকটা নাম আপনারা আপাতত মনে রাখেন, ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকন দুইজনে এই রেনেসার সময়ের দুই জায়গার বিজ্ঞানী। বিজ্ঞানী মানে একজন চিকিৎসক, আরেকজন সরাসরি তত্ত্বীয় বিজ্ঞানী। তো প্যারাসেলসাসের সময়ে, যেটা ছিল 1600 থেকে 1700 মধ্যে, না সরি 1400 থেকে, আমি প্যারাসেলসাসের এক্সাক্ট টাইমটা আমার মনে নেই, আপনাদের বইপত্রে পাবেন আপনারা। 1600 আগে, 1600 সালের আগে প্যারাসেলসাস যে ঘটনাটা ঘটাইছিলেন তা হচ্ছে, তিনি তৎকালীন সময়ের যে ভুলগুলা, চিকিৎসা বিজ্ঞানের যে ত্রুটিগুলা, এগুলা সব একটা বিশাল পরিমাণ অকাট্য ভাবে বের করছেন। হ্যাঁ, কবিও ছিলেন ফ্রান্সিস বেকন, কবি। অনেকগুলা কাজই করছেন ওই সময়, প্রত্যেকটা লোক, গুণী লোকগুলো একসাথে অনেকগুলা জিনিস করতেন। তবে মেইন পরিচয় হচ্ছে তত্ত্বীয় সায়েন্টিস্ট, যেটা বলতেছিলাম। তো প্যারাসেলসাস ওই সময়ের ওই সমস্ত ত্রুটি, বিশাল সংখ্যক ত্রুটি বের করেন, এরপর ঘোষণা করেন যে বর্তমানে যে চলমান চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, চিন্তা, এই সমস্ত কিছুর মধ্যে ত্রুটি আছে। এবং তিনি এত অজনপ্রিয় হন এইসব বলার কারণে, কারণ অনেক চিকিৎসকের তো এগুলা পছন্দ হয় না, যদিও তার কথা কিন্তু অকাট্য। প্রচন্ড অজনপ্রিয় হন এবং বিতর্কিত ব্যক্তিতে পরিণত হন, তারে ওই রকম একজন চিকিৎসক বা বিজ্ঞানীতে পরিণত হন যাকে গ্রহণও করা যায় না, কাজে ইগনোর করো। এই নীতিতে প্যারাসেলসাসের নাম অত শোনা যায় না, কিন্তু তার অবদান মারাত্মক এবং তার চিন্তাধারা অনেক গভীর, অনেক অনেক বেশি গভীর। তো প্যারাসেলসাস কিন্তু হোমিওপ্যাথির সম্বন্ধে ধারণা করছিলেন, এক্সপেরিমেন্ট করছিলেন, কিছু কিছু ওষুধ প্রয়োগ করছিলেন প্যারাসেলসাস, এবং এটার বিভিন্ন নোট তিনি রেখে যান। হানিম্যান সেই প্যারাসেলসাসে স্টাডি করছেন, কিন্তু জীবনে কোনোদিন তার নাম উচ্চারণ করেন নাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার নাম উচ্চারণ করতে নিতে প্রবলেম ছিল না, কিন্তু প্যারাসেলসাস এতই অজনপ্রিয় ছিল যে আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত মতামত, যে হানিম্যান যদি চান নাই যে শুরুতেই কয়টা শত্রু নিয়ে কাজ শুরু করার জন্য, প্যারাসেলসাস শব্দটা উচ্চারণ হইলে শুরুতেই কিছু শত্রু দাঁড়াই গেল। এই প্যারাসেলসাস এর যে ধারণা, যে উন্নত চিন্তা, এটা কিন্তু হানিম্যান রেনেসাঁ যুগের যে বিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানী আর কি, তার পুরো ধারণা কিন্তু গ্রাস করছিলেন হানিম্যান। এটা বললে চলবে না, এটা একটা জিনিস আমরা একটু মাথায় রাখি। দ্বিতীয়ত, ফ্রান্সিস বেকনের কথা বলছি, কারণ ওই যে বললাম একটু আগে যে অ্যাকচুয়ালি তারা এই প্যারাসেলসাসের ফিলোসোফার বলতে পারে না, কাজেই ওই এদের মধ্যে একাধিক গুণাবলী এরা ধারণ করতেন। তবে ফ্রান্সিস বেকনের আমি এই হিসাবে পরিচয়টা কেন করিয়ে দিচ্ছি, তার নোভাম
নোভাম অর্গানাম এই গ্রন্থটার কারণে। এই গ্রন্থটাতে ফ্রান্সিস বেকন তুইলা ধরেন, নামটা খেয়াল করছেন তো, নোভাম অর্গানাম, যার ইংলিশ হচ্ছে নিউ অর্গানন। নিউ অর্গানন, এই অর্গাননটা কিসের অর্গানন ছিল? এই অর্গাননটা ছিল হচ্ছে বিজ্ঞানের অর্গানন। তিনি বলতে গেলে অনেক কথা, সংক্ষেপে বলতেছি, আধুনিক বিজ্ঞান যে স্ট্রাকচারে চলে, যে চিন্তাতে চলে, তার বুনিয়াদ তিনি ওই গ্রন্থে স্থাপন করলেন, এবং তার নাম হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিং এর মূল কথাই হচ্ছে পরীক্ষা নিরীক্ষা গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত উপনীত হওয়া। তিনি হানিম্যান ফ্রান্সিস বেকনের এই আইডিয়ারে এমন ভাবে গ্রাস্প করছিলেন, ওই আধুনিক বিজ্ঞানটারে এমন ভাবে গ্রাস্প করছেন সবার আগে, যে আধুনিক বিজ্ঞান আজকে দেখতেছেন ফাউন্ডেশন বা গ্যালিলিও নিউটনীয় চিন্তার যে ফাউন্ডেশন, এটা কিন্তু এই ফ্রান্সিস বেকনের ফাউন্ডেশনের উপরে, নিউটনীয় সায়েন্সটা ফ্রান্সিস বেকনের এই এটার উপরে সবার আগে নিছেন হচ্ছে হানিম্যান। তিনি এটারে সবার আগে নিয়ে এমন ভাবে নিছেন যে তার গ্রন্থের নাম পর্যন্ত রাখছেন অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ সায়েন্স থেকে অর্গানন অফ মেডিসিন, এইটুকু ডিফারেন্স রাখছেন, স্ট্রাকচার সেম একইভাবে। তাহলে আমরা দেখতেছি তিনি অ্যাকচুয়ালি অর্গানন লেখার আগে, অর্গাননের বিষয়বস্তুর বেলায় আমরা দেখতেছি একজন বিজ্ঞানীর অর্গাননের পরীক্ষা পদ্ধতি একদম আধুনিক। ওই সময় তৎকালীন সময়ের বিজ্ঞানের সর্বোচ্চ আধুনিক রিজনিং সিস্টেম, এবং যারা বর্তমানে আপনারা দেখতেছেন সমগ্র দুনিয়াতে, এগুলা বোঝাইতে গেলে তো অনেক বড় সময় লাগবে। আজকে আপনারা প্রাথমিকভাবে বেসিকটা বুঝে রাখেন, আগে দেখেন যে এই অর্গাননটা কি আসলে। তো হুবহু সেই জিনিসটাই অ্যাকচুয়ালি তিনি ফ্রান্সিস বেকন প্যারাসেলসাস থেকে যে আইডিয়া গুলা তিনি পাইছেন, যে বিজ্ঞানের যে নতুন রূপ তিনি পাইছেন, সেই অনুযায়ী পরীক্ষণ পদ্ধতি, বিশ্লেষণ, ফলাফল রে লিপিবদ্ধ করে একটা গ্রন্থ লিখলেন। ব্যাপারটা বুঝছেন কিনা? একটা হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ্যকে আরোগ্য কর, এটার মেইন এটা তো মেইন, এটা তো মূল কথা, এটা গিরাই তো আর বাদ বাকি সবকিছু, এটা তো মূল সূত্র। তো এইটার এই সদৃশ্যকে আরোগ্য করবে, এই আইডিয়াটা তিনি প্রকাশ করলেন ফ্রান্সিস বেকনের তৎকালীন সময়ের সর্বাধুনিক বৈজ্ঞানিক যুক্তির নিরিখে, পদ্ধতির নিরিখে, এবং যে বৈজ্ঞানিক স্বীকৃতি, যে পদ্ধতির বৈজ্ঞানিক স্বীকৃতি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিদ্যমান, চলমান বর্তমানে। যদিও কোনো একটা রহস্যময় কারণে হোমিওপ্যাথির প্রসঙ্গ আসলে বিভিন্ন ধরনের তেনা বাই করে, এবং কেন বের করে এই তেনাগুলা, সেটা আমার হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি বইতে ডিটেইল বলা আছে। এমন না যে আমি এটা অনুমান করে বলতেছি, তাও না, বা অযথা আমাদের প্রতি পক্ষপাতিত্ব করছে এইটা ধরনের দোষারোপ করতেছি যৌক্তিক কোন প্রমাণ ডকুমেন্টেশন ছাড়া, ব্যাপারটা এরকম না। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো হানিম্যান তাহলে কি করলেন আসলে? আপনাদের কেউ কি বলতে পারবেন কি করলেন? আপনাদের কথা একটু শুনি, 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট ভিডিও বন্ধ, আমি একটু আপনাদের শুনতে চাই, আপনারা এইটুকু বুঝছেন কিনা। 2 মিনিট কি 5 মিনিট, আর কি 5 মিনিট। আপনাদের যদি কেউ বলতে চান, যে কেউ, আমি জাস্ট একটু দেখতে চাচ্ছি যে আপনি বুঝছেন কিনা আমার কথাটা। তাহলে হানিম্যানের এই অর্গানন গ্রন্থটাকে আমরা কি বলতে পারি বলেন প্লিজ। ফাতেমা তায়েবা, তায়েবা আমার মেয়ের নাম, মাশাআল্লাহ, ভালো লাগলো। স্যার, হোমিওপ্যাথির সংবিধান। হোমিওপ্যাথির সংবিধান তো বটে, কিন্তু বইটা কি? বইটা কি ফিলোসফি, শিল্প, নাকি বিজ্ঞান? আপনি যেভাবে এটা অরিজিনেটেড হইছে, আমি বলি এই উত্তরটা দেওয়া মানে আমি হয়তো আমার কষ্টটা বুঝাইতে পারি নাই। এই গ্রন্থটা যেভাবে সৃষ্টি হয়েছে, যে ইন্টেনশন নিয়ে, যে কার্য পদ্ধতিতে যা যা লেখা হয়েছে, এটা কি আসলে শিল্প, দর্শন, নাকি বিজ্ঞান? স্যার, এটা একটি বিজ্ঞান। স্যার, বিজ্ঞান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিওর তো আপনারা? স্যার, জি স্যার। এটা একটা বিজ্ঞান এবং একটা শিল্প স্যার। ওকে। আর
আর কে বলবেন প্লিজ? আমি আপনাদের কথা শুনবো আগে, তারপরে তো আমি কথা বলবোই। এই 2-3 মিনিট তো আমি নিছি আপনাদের কথা শোনার জন্য। স্যার আমি একটু বলবো প্লিজ, তবে খুব অল্প, এক মিনিটের মধ্যে। হ্যাঁ, যে যাই বলবেন সবাই বলার সুযোগ দিয়ে আমি আপনাদের সবার কথা শুনতে যাচ্ছি। হ্যাঁ বলেন। স্যার এটা আগে দর্শন তারপরে বিজ্ঞান, আগে ফিলোসফি। ওকে, আর কে বলবেন? প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি। মূলত অর্গানন মেডিসিন, আমরা যে অর্গানন মেডিসিনটা সাধারণত অর্গানন সংবিধান, হোমিওপ্যাথি সংবিধান হিসেবে জেনে আসছি এবং এটা আমরা অধ্যয়ন করেছি। এটা স্যার মূলত বিজ্ঞান এবং দর্শন সাথে আর্টস, কোনো কিছু বাকি নেই স্যার। এটা পরিপূর্ণ কতটুকু সেটা বলতে পারতেছি না, তবে পরিপূর্ণ না হলেও এটা তিনটে, এই যে জিনিসগুলো বললাম স্যার, এই যে তিনটা জিনিসই এর মধ্যে আছে, এই তিনটা জিনিসের উপরই প্রতিষ্ঠিত স্যার। আব্দুল খালেক সাহেব, আপনার যে উত্তরটা দিলেন এটাই বেশিরভাগ মানুষ দিবে, অর্থাৎ পরিষ্কার করে বলতে পারবেন এটা কোন ক্যাটাগরি। কিন্তু আমরা দেখতে চাইতেছি যে আসলে এটা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে কি পড়ে না। একটা বইয়ের মধ্যে অনেক কিছু থাকতে পারে, আমার কথাটা বুঝছেন কিনা? যেমন আমি যদি একটা রিসার্চ লিখি, ওইখানে বিভিন্ন কোটেশন থাকতে পারে, সাহিত্যেরও হইতে পারে সেটা। কথাটা বুঝছেন কিনা? তার মানে তো ওই রিসার্চটা যদি আমি বিজ্ঞান নিয়ে করি তাহলে ওটা সাহিত্য হয়ে যাবে না। কাজেই বইয়ের একটা বেসিক স্ট্রাকচার থাকবে, একটা উদ্দেশ্য থাকবে যে বইটা এই জিনিস, এই বইটা এই জিনিস, তাই না? আপনি তিনটা বলতে পারেন, আরো 2-3 রকমের কি বাই করে দিতে পারেন, যে সোশিওলজির বই, সাইকোলজির বই, কেন বলতে পারবেন না? এগুলোও তো বলা যায় হাইজিনের বই, কারণ ডায়েটিং সিস্টেম আছে ওনে, হাইজিন সম্বন্ধে বলা আছে ওনে, ডায়েটিশিয়ানদের বই, ফিজিওথেরাপির বই, এটারে আপনি অনেক কিছুই বলতে পারেন, এটার মধ্যে যে কন্টেন্ট আছে। কিন্তু আমাদের এটার মূল পরিচয়টা কি? বিজ্ঞান, দর্শন নাকি সাহিত্য, এই শিল্প, এইটা আমরা বুঝতে চাচ্ছি। কনফিউশন থাকে। মূল পরিচয় বিজ্ঞান স্যার। ওকে, আর কি বলবেন? বিজ্ঞান এবং কলা। বিজ্ঞান এবং কলা। আর কেউ কিছু বলবেন? স্যার হলো বিজ্ঞানসম্মত, আর এটা যেহেতু বিজ্ঞানের প্রতিটি সত্য এটার সাথে মিল রয়েছে, তাই এটাকে বিজ্ঞান বলা হয়। আচ্ছা, আর কেউ? স্যার হ্যালো, হ্যাঁ আমি শুনতেছি। এটা বিজ্ঞানের বই, বিজ্ঞান। আচ্ছা ওকে, সবাই বন্ধ করেন এখন। সবাই মিউট করেন। আমি খুব খুশি যে আপনারা ইন্টারেক্ট করছেন। অ্যাকচুয়ালি সবাই কথা বললে তো আমি বুঝবো না কে কোনটা বলতেছেন। তবে সেই সাথে আরেকটা জিনিস পরিষ্কার হইলো যে আমাদের এটা সম্বন্ধে ধারণাটা কি। কেউ বেশিরভাগই বলছেন বিজ্ঞান, কেউ বলছেন কলা এবং বিজ্ঞান, কেউ বলছেন এটা শিল্প, ফিলোসফি, একজন বলছেন এরকম বিভিন্ন ধরনের আইডিয়া এখনো মাথার মধ্যে ঘুরতেছে অ্যাকচুয়ালি। এবার আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা কি। এটার যে অরিজিন আমরা দেখতেছি, এটা সম্পূর্ণই বিজ্ঞান, ওই না অন্য কিছু আর আপনি পাবেন না। ফ্রান্সিস বেকনও বিজ্ঞানী, ওই প্যারাসেলসাসও বিজ্ঞানী, এখানে অন্য কিছু আর নাই। কথা হইলো অরিজিনের জায়গায় এইটা। কিন্তু আমরা যদি বইটাতে যাই তাহলে আমরা এখানে কিন্তু ওই শিল্পের উপস্থিতিও পাই, ফিলোসফি, গ্রেট অ্যামাউন্ট অফ ফিলোসফিও আমরা এখানে পাই। তাইলে কেন আমরা এটার সায়েন্সের বই করবো? অরিজিন যে জায়গা থেকে মানে সেই জায়গায় হোক, যদি ফিলোসফি থাকে, যদি শিল্প থাকে, তাহলে এগুলো তো হইতে পারে। একটু আগে যে কথাটা বললো, বা অনেকে যে মিক্সার করতেছে শিল্পের সাথে ফিলোসফি, একটা কথা বললাম। প্রথম কথা হইলো, এই যারা বলেন যে ফিলোসফি এবং বিজ্ঞান এটারে খুব বেশি ডিভাইড করে দেখতেছেন, ফিলোসফি আর বিজ্ঞানকে যারা খুব বেশি ডিভাইড করে দেখেন, তাদের এই ব্যাপারটা বুঝতে একটু কষ্টই হবে। ব্যাপার হইলো ফিলোসফি কোন জায়গাটায় প্রয়োজন পড়ে এটা আগে একটু বই জানেন। ফিলোসফি অযথাই বৈশা জ্ঞানানোর কোনো পদ্ধতি নয়, এটা একটা পদ্ধতি, একটা জ্ঞানকাণ্ড। এবং ফিলোসফিটা কোন সময়টাতে প্রয়োজন পড়ে
ফিলোসফি ঠিক ওই যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে বসে যেগুলাতে বিজ্ঞান এখনো রিস্ক করতে পারে নাই, খুব ভালো মতো বই জানেন। সেখানে যৌক্তিক অবতারণার মাধ্যমে, কারণ কি জানে খোলা, শহীদুল ইসলাম, আপনি মিউট করেন শহীদুল ইসলাম। সেখানে যৌক্তিক অবতারণার মাধ্যমে যথাসম্ভব আধুনিক যৌক্তিক পদ্ধতির মাধ্যমে এবং যারা অলমোস্ট সাইন্টিফিক সেই যৌক্তিক অবতারণার মাধ্যমে ওই জায়গাগুলোতে সিদ্ধান্ত গ্রহণ করে। এর জন্য ফিলোসফির প্রয়োজন পড়ে। অ্যাকচুয়ালি ফিলোসফি ব্যবহারই হয় এই উদ্দেশ্যে। যেমন আপনারা যদি নিউটনের বইটা খেয়াল করেন, দেখবেন ওইখানে ফিলোসফিয়া লেখা, ফিলোসফিয়া ম্যাথমেটিকা, আরো 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 নাম আছে, আরো দুই অংশ আছে। ফিলোসফিয়া ম্যাথমেটিকা, অঙ্কের ফিলোসফি। কারণ সে এমন নতুন আইডিয়া দিচ্ছিল যে পৃথিবী সম্বন্ধে, পারিপার্শ্বিকতা সম্বন্ধে ধ্যান ধারণার পরিবর্তন ঘটবে। এদিকে বইয়ের নামই দিয়েছেন ফিলোসফি, সায়েন্স না। কিন্তু ওই সায়েন্স আর ফিলোসফিতে কোনো পার্থক্য নাই অ্যাকচুয়ালি। ব্যাপারটা বুঝতে হবে। হানিম্যান যে সময় তিনি এই অর্গানন একটা সায়েন্সের বই লিখতে গেলেন, তিনি দেখলেন যে কিছু কিছু অ্যাসপেক্ট, কিছু কিছু ব্যাপার বর্তমান বিজ্ঞান দিয়ে ধরাই সম্ভব না। আমি প্রমাণ দিয়ে বলতেছি। দেখবেন তিনি ফিলোসফি দিচ্ছেন, কিন্তু এই জটটা কোনোদিন আপনার প্রশ্ন মাথায় আসে নাই। একদিক দিয়ে তিনি ভাইটাল ফোর্স সম্বন্ধে কইতাছেন, একটা ফিলোসফি, আবাদ মস্তক ফিলোসফি, ভাইটাল ফোর্স। তৎকালীন সময়ে জীবাণু তত্ত্ব নিলেন না, যারা মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেছে এটা নিলেন না, রিজেক্ট করলেন জীবাণু তত্ত্ব। জীবাণু সম্বন্ধে জানার পর রিজেক্ট করলেন, তিনি গ্রহণ করলেন ভাইটাল ফোর্স, একটা ফিলোসফিক্যাল তত্ত্ব অলমোস্ট তৎকালীন সময়ের তথ্য অনুযায়ী, তৎকালীন সময়ের বিজ্ঞান অনুযায়ী। কারণ বিজ্ঞান ওই জায়গাটাতে রিস্ক করতে পারতেছে না। তিনি যে এক্সপ্রেশনটা দিতে যাচ্ছেন, তিনি যে কথাটা বোঝাইতে যাচ্ছেন, তিনি যে জিনিসটা একটু অ্যাডভান্স দেখে ফেলছেন, এটারে তৎকালীন বিজ্ঞানের পরিভাষায় ট্রান্সলেট করা যাচ্ছে না। তিনি কি করলেন, তিনি ওই জায়গাগুলা তার আইডিয়াটা লিখলেন, তার আইডিয়াটা তিনি লিখলেন। এইটুকু হইল ফিলোসফি। শুধু এইটা হচ্ছে সেই সেতু যে আমি এনে বৈজ্ঞানিক তত্ত্ব দিতেছি, এনে বইটাই বিজ্ঞানের, কিন্তু আমার এইখানে আইডিয়াটা টোটাল ক্যাপচারিং হচ্ছে না। এই যে ঘটনাটা, এই ঘটনাটার সেতু হিসাবে সবসময় ফিলোসফি কাজ করে। এটা বুঝে না নাকি বানু? আমি না জানি না কইতাছি না, আমি ফিলোসফির উপরেও বই লিখছি, আমি সায়েন্সের উপরেও লিখছি, কাজেই আন্দাজি কইতাছি না, জানি না বুঝা কইতাছি। এবং ধীরে ধীরে আপনারা যখন চর্চা করবেন তখন এটা সত্যতা পাবেন। এমন না আমি দাবি করছি বলে আপনারা মাইনা নিবেন, ব্যাপারটা এরকম না। আপনারা চর্চা করেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন। অর্গাননে হানিম্যান, আমি এবার আরেক পরিষ্কার প্রমাণ দিই। হানিম্যান যায় নিয়ে 26 থেকে 28 নম্বর অ্যাফোরিজমের মধ্যে আপনারা পাবেন। হানিম্যান জীবনী শক্তি সম্বন্ধে বললেন, বইলের 1 নম্বর অ্যাফোরিজমে তিনি কইতাছেন, এই শোনো, তোমরা এগুলা নিয়ে খুব বেশি কি করো না, ভিতরে কি হইতাছে না হইতাছে এই সেইগুলা নিয়ে খুব বেশি মাথা নষ্ট করো না। দেখবেন এগুলা কিন্তু চিকিৎসকের কাম না। চিকিৎসকের কাজ হলো মানুষের ভালো করা। 1 নম্বর অ্যাফোরিজমের পাদটিকা পড়া দিয়ে এই কথা কইতাছেন। 26 থেকে 28 কইতাছেন যে হোমিওপ্যাথি মানুষকে আরোগ্য করে এই সদৃশ পন্থা। কিন্তু কইতাছেন কিভাবে এই কাজটা সে করে, এটা আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি না। ব্যাপারটা বুঝেন, তিনি ওটারে কইলেন এটা এখন গুরুত্বপূর্ণ মনে করতেছি না। কারণ হচ্ছে তৎকালীন বিজ্ঞান। দেখেন উনি একজন বিজ্ঞানী, তিনি আন্দাজি একটা গোজামিল দিতে পারেন না। তিনি যে এখানে পান নাই সেখানে উল্লেখ করতেছেন যে বাবা আমি এটা পাই নাই, আমি এটা এখন গুরুত্বপূর্ণ মনে করতেছি না, পাওয়াই সম্ভব হচ্ছে না কোনো দিক থেকে। ভদ্রলোক তো আর কইতে পারেন না যে আপনারা পাবেন না। তিনি তার কথা কইছেন যে আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি না, কারণ পাওয়াই সম্ভব ছিল না ওই সময়। ভাইটাল ফোর্সের যে এই যে ফিলোসফির যে মেইন জায়গা, বেসিক জায়গা, এই অ্যাফোরিজম গুলার মধ্যে ফিলোসফি বেসিকলি। তারপরে কিন্তু ফিলোসফি অত নাই, খুবই প্র্যাকটিক্যাল। অ্যাকচুয়ালি ফিলোসফি হচ্ছে 9 থেকে 18, আর ওইদিকে 26, 27, 28 এগুলো হলো বেসিক ফিলোসফির জায়গা। খুব বেশি অ্যাফোরিজম ফিলোসফি নিয়ে হানিম্যান অল্প কিছু দিচ্ছেন, কিন্তু খুব ভাইটাল, খুব মৌলিক, এই কারণে সর্বব্যাপী। এই কারণে মনে হয় যে এই গ্রন্থটাই মনে হয় ফিলোসফি। ত্রুটিটা হয় এই জায়গাটার মধ্যে, ভালো করে বুঝে নেন। দিচ্ছেন কিন্তু অ্যাফোরিজম অল্প কয়টা, কিন্তু এটা এত গভীর। যেমন ভাইটালিস্টিক অ্যাপ্রোচ বা ভাইটাল
ফোর্সে নিয়ে চিন্তা, এটা আমাদের রাখতেই হবে সর্বক্ষেত্রে। এই কারণে মনে হয় টোটালটাই মনে হয় ফিলোসফি, ব্যাপারটা এরকম না। যেমন আরেকটু পরিষ্কার করে বোঝাই, আমার বৈজ্ঞানিক ভিত্তি বইয়ের 26 নম্বর চ্যাপ্টারে আপনারা দেখবেন যে এই ভাইটাল ফোর্স কিন্তু পরে আবিষ্কৃত হয়েছে বৈজ্ঞানিক ভাবে, চাক্ষুষ দেখা গেছে তার অরাটাকে কিরিলিয়ান ফটোগ্রাফির মাধ্যমে। এই মেলা আগে আবিষ্কার হয়ে গেছে কিন্তু ভাইটাল ফোর্স। বিজ্ঞানীরা মাইনা নিতে পারতেছে না, তার কারণ ভিন্ন, সেটার মধ্যে অনেক কাহিনী আছে, কিন্তু অস্বীকারও করতে পারে নাই। অস্বীকার করলে হোমিওপ্যাথি পদ্ধতি কেউ থাকতো না, বা এই আইডিয়া গুলা। এই ভাইটাল ফোর্স আজকে মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, যে আজকেও এই ভাইটাল ফোর্স নিয়ে ডক্টর জর্জ বিতলকাস, আপনারা জানেন তিনি আমার শিক্ষক, সম্মানিত শিক্ষক, ওনার কিন্তু পেপার বেরিয়েছে, আজকে আমার টাইম লাইনে শেয়ার করছি। ভাইটাল ফোর্সের সাইন্টিফিক পরিচয় একদম সুস্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে, পেপারটাতে দেখে নেবেন আপনারা ইনশাআল্লাহ। এবং এটা খালি পেপার না, আরো কয়েকটা পেপার বিতলকাসের আছে, আমারও কাজ চলতেছে। কিন্তু কথা হলো যে এইটা পুরাটাই হচ্ছে একটা বিজ্ঞান, পরিষ্কার সাবজেক্টে নেন, এটার মধ্যে কোনো দ্বিধা নাই। আমার সামনে কেউ এটা বলতে পারবে না এটা ফিলোসফির বই, আমি দেখাই দিতে পারবো একটা একটা করে, লাইন ধরে লাইন ধরে। শুধু তাই না, আমি এটারে আমার এখানে, আমি তো লেকচারের জন্য শীট বানাই, শীট বানাইতে যায় না, আমি কিন্তু এটা সাইন্টিফিক স্ট্রাকচারেই সাজাইছি। আচ্ছা, ওই সময় ওই রকম জার্নাল ছিল না যে আপনি একটা জিনিস লিখে জার্নালে পাবলিশ, আমরা যেরকম করি এখন, যে জার্নালে পাঠাই দেই, পিয়ার রিভিউ হয়, তারপরে বাইরে সবাই বলে যে হ্যাঁ বিজ্ঞানীরা চেক করে দিছে, এটা একটা সাইন্টিফিক রাইটিংস, একটা নতুন অবদান। এইভাবে রিসার্চ গুলো বর্তমানে হয়। হানিম্যানের সময় ব্যাপারটা এরকম ছিল না। ওই যে ফ্রান্সিস বেকন লেখতেছে নিউ অর্গানন, বিজ্ঞানের ভিত্তি তৈরি করে ফেললো নতুন ভাবে, নিউ অর্ডার অফ সায়েন্স। হানিম্যান লিখলেন অর্গানন অফ মেডিসিন। উনি কিন্তু ওই হোমিওপ্যাথ হওয়ার জন্য আসছিলেন না, তিনি আসছিলেন যে তিনি বৈজ্ঞানিক সত্য জানলেন, তিনি মানুষকে কিভাবে আরোগ্য করতে হয়, মানুষের রোগ কি, রোগের স্বরূপটা কি, এবং তাকে আরোগ্যের পদ্ধতি কি, প্রকৃতিতে কি কি নীতি প্রিন্সিপাল বিদ্যমান, কি কি আইন, কি কি বিধান, প্রকৃতি খুব ভালো মতো বুঝে জানেন। অর্গাননে আপনারা কি পড়তেছেন আসলে, কি কি প্রিন্সিপাল বিদ্যমান, সেটা হানিম্যান কোন ধাঁচে বলতেছেন ভালো করে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে। কোন ধাঁচে বলতেছেন যে বারবার পরীক্ষা, এক্সপেরিমেন্ট, কয়বার যে পাবেন এক্সপেরিমেন্ট শব্দ একটু গুণন লাগবে, আপনারা কেউ জানা থাকলে আমার একটু বললেন তো, এক্সপেরিমেন্ট শব্দটা কয়বার আছে? এক্সপেরিমেন্ট এবং সেই এক্সপেরিমেন্টের উপরে ভিত্তি করা অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, ওই আন্দাজে অভিজ্ঞতা না। আরেকটা আলাদা ফুটনোটে হানিম্যান করে দিয়েছে যে কোন অভিজ্ঞতা সাইন্টিফিক কোনটা নয়। তো এই অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, গবেষণার থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এবং এক্সপেরিমেন্ট, এই শব্দ দুইটা দেখবেন যে এই একটু পড়ার পরেই এই শব্দ, একটু পড়ার পরেই এই শব্দ, একটু পড়ার পরে এই শব্দ, শুধুমাত্র 26 থেকে 28 জায়গায় কইতেছেন যে আমি এই জায়গাটাতে একটু অ্যাভয়েড করে গেলাম। মজার ব্যাপারটা দেখছেন খেয়াল করে, কারণ ওই সময় তার কাছে এই উত্তর ছিল না, কিন্তু এখন আছে। আজকেও পেপার বেরিয়েছে কইলাম, এখন আমরা ভাইটাল ফোর্স কি জানি, এবং অনেক দূর জানি, সবটুকু না, অনেক দূর জানি। এবং আমারও একটা ইন্টারেস্টিং চিন্তা আছে যে হয়তো আরেকটু জানতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে, যদি সব ঠিক থাকে। তো ভাইটাল ফোর্সের এই ব্যাপারটা হানিম্যান নিলেন ফিলোসফি ইমপ্লিমেন্ট করার জন্য নয়, ভালো করে বুঝে নেন আগে জিনিসটা, বইটারে ফিলোসফিক্যাল বানানোর জন্য নয়। ওই সময়ের যে গ্রন্থগুলো আছে সেখানে ফিলোসফি ভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক ওইভাবে ব্যবহার করে গেছে। এবার শিল্প কতটুকু, আচ্ছা আপনি এই শিল্পের সাথে কেন গুলায় ফেললেন সায়েন্স রে, এই জিনিসটা আমি বুঝলাম না। শিল্প একটা আলাদা ডাইমেনশনের জিনিস, খুব ভালো মতো বুঝে নেন। এটা কোশ্চেন করছি আমি, সেটা নিবিড়ে অ্যাকচুয়ালি এই দুইটার পরে শিল্প বসে না। শিল্প একটা আলাদা ডাইমেনশনের জিনিস। আপনি যখন বিজ্ঞানের কোনো কাজ করবেন সেটারও শৈল্পিক ভাবে করতে পারেন, আপনি যখন ফিলোসফির কোনো কাজ করবেন দুই ভাবে উপস্থাপন করতে পারেন, রাফ আবার শৈল্পিক, তাই না? আপনি যেটাই করবেন শিল্প ওইখানেই খাটে। শিল্প হচ্ছে
অ্যাকচুয়ালি আপনি আপনার কাজের কোয়ালিটি, সেটা আপনি বিজ্ঞান করেন, দর্শন করেন, মেকানিক্যাল কাম করেন, লেখালেখি করেন, বই পড়েন, শিল্প সব জায়গায় থাকতে পারে, ক্ষুদ্র শিল্প, বড় শিল্প। আপনার কাজ, প্রতিটা কাজ আর্ট, রাইট আর্ট, আমরা যা করি, আমরা যা করি এটাই বলতে যাচ্ছিলাম, যে আমরা যে কাজই করি সেটা দুই ভাবে করতে পারি। আপনি যাবেন একটা বাসায়, যাবেন একটা নতুন বাসায় গেলেন, একটা মানুষের বাসায় দাঁড়াইতে গেলেন, যাই দেখলেন সব এলোমেলো, নোংরা, ময়লা ভরা, আপনি করবেন আহ কি অবসালো করে রাখছে। কিন্তু আরেকটা বাসায় গেলেন, এত সুন্দর করে কালার ম্যাচিং করে পর্দা দিছে, এত সুন্দর করে কার্পেট সাজাইছে, ফার্নিচার গুলো অনেক সুন্দর করে বসাইছে, খুব মনোযোগ দিয়ে কাজটা করছে। আপনি দুইও করেন আর খুব শৈল্পিক কাজ করছে, তো আর্টিস্টিক হয়েছে তো আপনার ব্যাপার, বাসাটা সাজানো, তাই না? তো শিল্প কোথায় না আছে, এই শিল্পরে এই কাতারে ফালানোটা ভুল। এখানে হানিম্যান অবশ্যই অত্যন্ত শৈল্পিক ভাবে তার পুরো ব্যাপারটা তুলে ধরছেন, এবং তিনি দাবি করছেন, কারণ শিল্প সেখানেই থাকে যেখানে মনোযোগ থাকে, তিনি দাবি করছেন যে হোমিওপ্যাথদের সমস্ত কাজই শৈল্পিক হবে, এটা তার দাবি। তিনি নিজে একজন শিল্পী, তিনি সেইভাবেই তুলে ধরছেন। তার বাবা ছিলেন একজন মৃৎশিল্পী আর কি, ওই মাটির কাজ করতেন। কুমার না ঠিক, মানে ওখানে কারো কাজ করতেন। তো সবাই কুমোর কয়, কিন্তু অ্যাকচুয়ালি তার কাজের কোয়ালিটি শুধু কুমোর ছিল, ডিজাইন করতেন তিনি, অনেক কারো কাজ করতেন। তো উনি নিজে একটা শিল্পী ছিলেন অ্যাকচুয়ালি, ওনার বাবা, মানে হানিম্যানের বাবা। আর ওই ওনার মধ্যে হানিম্যান ছোটবেলা থেকে তার বাবার কাছে খুব ভালো মতো ট্রেন্ড হয়েছিলেন, অনেক পরিকল্পিত উপায়ে প্রশিক্ষণ দিতেন তার বাবা তার ছেলেকে শৈল্পিক বুদ্ধিমত্তা প্রকাশিত হওয়ার জন্য, এবং এটা হয়েছিল। কিন্তু তার মানে এই না যে এটা কোনো শিল্পের বই বা আর্টিস্টিক ওয়েতে আপনি কাজ করলে পরে আপনার রোগী ভালো হবে। মানে আপনি একজন রুগীকে হোমিওপ্যাথির প্রিন্সিপাল সাইন্টিফিক যে রুলস গুলো আছে ওগুলা অ্যাপ্লাই করলেন না, কিন্তু তার সাথে আচার ব্যবহার, খানা মানে বসাইয়া খাইয়া খাওয়াইয়া দাওয়াইয়া, হ্যাঁ, তার নোট গুলা লিখছেন মনে করেন লাল নীল সবুজ বিভিন্ন শৈল্পিক কালি দিয়া, কিন্তু প্রিন্সিপাল সায়েন্সের জায়গাটা আপনি মানলেন না ওই রোগীর জায়গাটার মধ্যে, রোগী ভালো না, সাফ সাফ কথা। কিংবা আপনি অনেকক্ষণ বইয়া তার সাথে হোমিওপ্যাথির দর্শন নিয়ে অনেক গভীর তত্ত্ব আলোচনা করলেন, কিন্তু এবং সেই দর্শন অনুযায়ী থিওরাইজিং করতে করতে যা খুশি তাই করলেন, হোমিওপ্যাথির ওই মূল প্রিন্সিপালস এর জায়গা থেকে সইরা, যে প্রিন্সিপালস নীতি যারা আবিষ্কার করলেন, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, মনোমিনিসিমি, ভাইটালিস্টিক অ্যাপ্রোচ, হলিস্টিক অ্যাপ্রোচ, ড্রাগ প্রুভিং, প্রিডিসপোজিশন, জেনেটিক প্রিডিসপোজিশন, যা যা নীতি তিনি আবিষ্কার করলেন, মানে মায়াজন আর কি, যা যা তিনি আবিষ্কার করলেন, এইগুলোর থেকে সইরা আপনি যারা আমাদের সমাজে কিন্তু এটা খুব ভালো রকম বিদ্যমান আছে, এই কারণেই আমি বলতেছি, এই যে মেথড দেখেন, মোষ দেখেন, বিভিন্ন রকমের তরিকা যেগুলো দেখতে আছেন, বেশিরভাগই এই জিনিস। তো বেশিরভাগ কি অ্যাকচুয়ালি অলমোস্ট সব বলা যায়। তো এই যে থিওরাইজিং করে করে আপনি খুব দর্শনগত সিদ্ধান্তে আসলেন, আপনার সাইন্টিফিক কোনো বেসমেন্ট নাই, কোনো বৈজ্ঞানিক ভিত্তি না, আপনি হোমিওপ্যাথি থেকে অলরেডি সরে গেছেন, আপনি হোমিওপ্যাথির বিজ্ঞান গুলারে বাদ দিয়ে দিচ্ছেন, অর্গাননের বিজ্ঞান গুলারে বাদ দিয়ে দিচ্ছেন। এইভাবে একদল শৈল্পিক হয়ে গেছে, শৈল্পিক হোমিওপ্যাথি করে, ইনটুইশন করে, রুগীরে কয় বাবা তোমাদের সামনে আমি খুলে দিলাম, হাত দিয়ে তুলে নাও, তারটা পিকুইলার জাতের শৈল্পিক হোমিওপ্যাথি, হ্যাঁ, যেটা তুলে নিব আল্লাহ ভরসা, ওইটাই তার ওষুধ। এগুলো বাস্তব ঘটনা, এগুলো ঘটে, এটা হলো শৈল্পিক হোমিওপ্যাথি। ইনটুইশনালিজম আছে, মনে হইছে আমার এই ওষুধটা যাবে, বাস দেয়া দিলাম, আমার অভিজ্ঞতা বলে ওষুধ যাবে, শৈল্পিক হোমিওপ্যাথি। এগুলা হোমিওপ্যাথি না। আরেকটা আছে ফিলোসফিক্যাল হোমিওপ্যাথি, তত্ত্ব কইরা কইরা, থিওরি দিয়া দিয়া, বা কয়টা তত্ত্ব নিজে একটু গুছাইয়া নিজের নামে একটা পদ্ধতি চালু করে দিল, মোট চালু করে দিল, মেথড চালু করে দিল। এই যে আরেকটা আপনারা যদি খুঁজেন, আমি খুঁজছি, আমি দেখছি, এই কারণে বলতেছি,
আপনারা আমার কথা নেন বা না নেন, আরেকদিন নিতে বাধ্য হবেন। আপনারা যদি খুঁজেন দেখবেন একটা দুর্ঘটনা সে ঘটাইছে প্রত্যেকটা মোর্স মেথডের মাঝখানে। সে হানিম্যানের কিছু প্রিন্সিপালস নিজে ব্যাখ্যা করছে, নিজের মতো করে থিওরাইজ করছে, যার কোনো সাইন্টিফিক ভ্যালিডিটি নাই। সে হানিম্যানের মতো গবেষণা করে কিছু বাই করে না। ব্যাপারটা বুঝছেন কিনা? এগুলা কিচ্ছু নাই, একটা কাগজ নাই। আমি বিশ্বাস করেন যে প্রত্যেকটা মোর্স মেথড যেগুলা আমার কানে এ পর্যন্ত আসে তার প্রত্যেকটার কাগজ আমি চেক করছি, যে অ্যাকচুয়ালি কোনো বেসমেন্ট আছে কিনা, ভিত্তি আছে কিনা, পাই নেই। কাজেই জোর গলায় কই, আমার সাথে আসুক বলুক যে আমার এটার মধ্যে সাইন্টিফিক বেসমেন্ট আছে। কি করছে সে? হানিম্যান যে সাইন্টিফিক আবিষ্কার করে রেখে গেলেন ওটারে বাতিল করে দিছে। এবার যেহেতু বাতিল করছে এবং নিজে একটা প্রণয়ন করছে, এবং তার মতো কিছু অপরিণামদর্শী সুপারফিশিয়াল চিন্তাধারার কিছু মানুষ যারা গোড়ায় যায় চিন্তা করে না, দেখছে যে এটা তো সুবিধা হইতে পারে, এত পড়াশোনা কি করবো, এর কাছ থেকে শর্টকাটে হোমিওপ্যাথিটা করতে পারবো। আর ওই যে এইটা তৈরি হইলো কোন জায়গার থেকে বুঝে নেন, হানিম্যানের একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন সে বুঝতে পারে নাই, একটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত তিনি তার মেধা, তার ধীশক্তি, তার পড়াশোনা, তার জ্ঞান দিয়ে এটারে বুঝতে পারে নাই। সে ওই জায়গাটায় কবো যে আমি বাবা বুঝি না, আমার শেখা দরকার, আমার জানা দরকার, তা না কইরা সে ওইখানে নিজে এত পণ্ডিত হইছে যে নিজে আরেকটা বানাই নিচ্ছে, বাস কনভার্ট হয়ে গেছে। এই হইলো ক্লাসিক্যাল হোমিওপ্যাথির বাইরে আপনারা যেগুলো দেখতেছেন, যা যা দেখতেছেন অনেকের কাছে কিভাবে মানুষ ধোকায় পড়ে। কথা হলো তারা তো টোটালটা বাদ দেয় নাই, তারা কিছু জিনিস দেখায় যে সঠিক, কিন্তু মূল জিনিস সায়েন্স ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছাড়া কারোর কাছে নাই। এটা থাকতে পারে না। থাকতে পারে না কেন? কারণ আপনি প্রিন্সিপালস থেকে বাইরেছেন, বৈজ্ঞানিক সাইন্টিফিক প্রিন্সিপালস থেকে বাইরে গেছেন, হোমিওপ্যাথি থেকে তো বাইরেছেনই। আপনার কাছে আর মানুষের সত্যিকারের আরোগ্য করার, আমি সবগুলা সম্বন্ধেই বলছি, আলাদা করে নাম কি বলবো আমি, আর কোনো ভ্যালিডিটি থাকতে পারে না। এই কারণ আপনি প্রিন্সিপালস থেকে সরে গেছেন। আমি কথাটা বুঝছেন কিনা? এই অর্গাননের না বোঝার দরুন কেউ মনে করতেছে অর্গানন ফিলোসফি, কেউ মনে করতেছে আর্টস, কেউ আবার যুক্ত করতেছে, নিজে আপনারাই করছেন কলা এবং বিজ্ঞান, ফিলোসফি এবং বিজ্ঞান। বাবা আমি ফিলোসফির উপরে বই লিখছি, ফিলোসফির প্রতি আমার যথেষ্ট মায়া দয়া আছে, ভালোবাসা আছে, খালি মায়া দয়া না ভালোবাসা পর্যন্ত আছে। আমি প্রচুর ফিলোসফির বই আমিও এখনো কালেকশনে রাখছি, যতটুকু দরকার ততটুকু আমি পড়ি। এবং আপনারা চিন্তা, মানে অনেকে চিন্তা করতে পারবেন না যে আমি কোন কোন জায়গায় ফিলোসফি টাচ করি, কিন্তু মানে অনেক পুরানো বইও আমি পড়ি, নতুন বইও পড়ি, অনেক কিছু, এটা বলতেছি আর কি। তো কাজে ফিলোসফির প্রতি ভালোবাসা আমার কম না, কিন্তু যেটা যে জিনিস ফিলোসফি এটাই শিখায় যে একটা বস্তুকে সত্য প্রকৃত দৃষ্টিতে দেখা, সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা। ফিলোসফির চর্চা যাই হলো এই জিনিসের, যে আমি যেটা বিজ্ঞান রিচ করতে পারতেছে না ওই জায়গাটার মধ্যে আমি সত্যটা দেখে নিব, সঠিকটা দেখে নিব, কোন কোন যৌক্তিক পদ্ধতি অবতারণা, যৌক্তিক অবতারণার মাধ্যমে এই ঘটনাটা আমি ঘটাইতে পারবো, এটারে কয় ফিলোসফি, যেটা আমি সায়েন্স দিয়ে এখনো পারতাছি না এক্সপ্লেন করতে। আমার কথাটা বুঝছেন কিনা? তার মানে উদ্দেশ্য ফিলোসফি আর সায়েন্সের আলাদা না, দুটো একত্র। গ্যাপ পূরণ করে ফিলোসফি সাময়িক সময়ের জন্য। ডেমোক্রেটাস এক সময় পরমাণু আবিষ্কার করে বসে রইলো, তারপরে তো পরমাণু আবিষ্কার করার পরে তার ওই ফিলোসফির দরকার পড়ে না, এখন তো আমরা পরমাণু দেখতেছি। একটা সময় ভাইটাল ফোর্স ফিলোসফি ছিল, আজকে তো আমরা দেখতেছি, এখন তার ফিলোসফি দরকার পড়ে না, এটা পুরোটাই সায়েন্স হয়ে গেছে। যে কয়টা অ্যাফোরিজম এক সময় ফিলোসফি ছিল, হ্যাঁ এইটা বলতে পারেন যে বোধের জায়গা, এটা এত গভীরতা চিন্তা করতে হয় যে ফিলোসফিক্যাল থট, ফিলোসফিক্যাল মাইন্ডের প্রয়োজন পড়ে, এটা বলতে পারেন। আমি অস্বীকার করব না, এটা আমি অস্বীকার করব না। আমি কথাটা বুঝছেন কিনা? কিন্তু কিন্তু যদি কোন যে না অর্গানন গ্রন্থটা ফিলোসফির গ্রন্থ, এই উদ্দেশ্যে লিখছেন হানিম্যান, বা কোন ধরনের ফিলোসফিক্যাল আইডিয়ার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, তার বক্তব্য বানাবেন, শিষ্য বানাবেন, তাহলে বাদ দেন, বুঝেন নাই আপনি কিছু।
আপনি আপনি ওই ধরনের থিওরাইজিং কইরা পরিণতি কইরা পরে আরেকটা মোস্ট মেথড বানিয়ে নিয়ে পরবর্তী আপনি বুঝেনি নাই যে হোমিওপ্যাথি একটা সায়েন্স। আপনারা খালি শুনছেন হোমিওপ্যাথিক বিজ্ঞান, মনে মনে করেন আরে কি এর বিজ্ঞান, এটা ফিলোসফিও আছে, এটা কলাও আছে। নো, সবই আছে, সব থাকতে হয়, থাকবে। জ্ঞান মানে আমাদের সমস্ত জ্ঞান লাগবে, ঠিক আছে, কিন্তু এই গ্রন্থটা সায়েন্স। আমি এতক্ষণের আলোচনায় আপনারা যদি কাটতে পারেন এই কথাগুলা কাটেন। আমি দাবি করতেছি না যে আমি ইনভিনসিবল, আমাকে জয় করা যাবে না, আমি তা দাবি করতেছি না। তবে আমি যেগুলো বললাম এগুলা তো ফ্যাক্টের উপরে প্রতিষ্ঠিত। অযথা কাটবেন কিভাবে? অযথা তো আর কাটতে পারবেন না। তো আমরা এবং এটা আমার কথা না, কিন্তু এই যে কবেন যে এতক্ষণ যুক্তি দেওয়া প্রতিষ্ঠা, না না বাবা, আমি যুক্তি দেওয়া প্রতিষ্ঠা করি না। মুশকিল হইলো হানি ম্যান অর্গাননে কইতাছেন যে বারবার কইতাছেন যে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট। এবার মানুষে ওষুধের পরীক্ষা করার জন্য তিনি একদম বাইসা বাইসা তার ম্যাট্রিয়ামেডিকা পিউরা কি আপনারা দেখছেন কোন সময় খুইলে মনোযোগ দিয়ে ম্যাট্রিয়ামেডিকা পিউরাটা কিভাবে লেখা, বিস্মিত হয়ে যাবেন। ওই সময়ের এত প্রিসিয়াস সাইন্টিফিক রাইটিংস, বিস্মিত হয়ে যাবেন। তাহলে কোন লোকের, আমি বিরক্ত হয়ে গেছিলাম একবার ওষুধ পরবার যায় দেখি একটু পর পর একই লক্ষণ আবার কন আবার কন আবার কন আবার কন আবার কন, এর তোবার কেন? কেন? কারণ আগের বার সকালে বাড়ছিল এক প্রবারের, বিকাল এটা বাড়ছে রাত্রের বেলা, তার বাড়ছিল গরমে, এর বাড়ছে ঠান্ডায়, একই ওষুধেই। এই প্রবারের বেলায় জিনিসটা দুপুর বেলা দেখা দিছিল, এই প্রবারের বেলায় দেখা দিছে মধ্যের রাত্রে। কতটা প্রিসিয়াস যে বিরক্তি উৎপাদন করার মতো হইলেও লিখছে। তারপর আবার ব্র্যাকেটে আবার নোট দিছেন যে এইটার ব্যাপারে একটু সন্দেহ আছে, এটা কনফার্ম না। আপনারা বুঝছেন কি হানিম্যানের পদ্ধতিটা? ওই আন্দাজি অনুমান তার জগতের মধ্যে নেই। ফ্রান্সিস বেকনের মূল কথা হলো আমরা অনুমান থেকে বাইরাবো, পরীক্ষণের মাধ্যমে সত্যকে প্রমাণ করব। এটা হলো ফ্রান্সিস বেকনের মূল আইডিয়া, যেটা ইমপ্লিমেন্ট করছে, নামটা পর্যন্ত নিছেন হানিম্যান, অর্গানন অফ মেডিসিন, নোভাম অর্গানাম থেকে। বুঝছেন ব্যাপারটা যে তিনি কতটুকু সিরিয়াস আছিলেন বিজ্ঞানের ব্যাপারে, তার লেখাটা যে সাইন্টিফিক, এই ব্যাপারে তিনি কতটুকু সিরিয়াস আছিলেন আপনারা কি বুঝতে পারছেন? আমি মনে হয় অনেক লম্বা সময় নিলাম, হ্যাঁ 9 মিনিট ওভার হয়ে গেছে। অ্যাকচুয়ালি 1 ঘন্টা আলোচনা করতে চাইছিলাম। তো অ্যাকচুয়ালি আপনাদের এই আমি সমাপ্তির দিকে চলে যাব যে অর্গাননে আমরা আসলে কি শিখবো। এই আমরা যদি না বুঝি, আমরা যদি মনে করি এটা ফিলোসফির বই, আমরা যদি মনে করি এটা শিল্পের বই, প্রথমেই তো আমার দৃষ্টি ঘোলা, ইভেন আমার মনোযোগ মানে ডিস্ট্রিক্ট, বিচ্ছিন্ন। আমি বুঝতেছি না এই বইয়ের থেকে আমি শিখবোটা কি এবং তার গুরুত্বটা কি। আমি যখন একটা ম্যাথমেটিক্সের নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বের করবো, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ফিলোসফিয়া যখন বের করবো, তখন মনে হবো এটা সায়েন্স। আর আমি যখন অর্গানন বের করবো তখন মনে হবো এটা আর্টস, তখন মনে হবো এটা ফিলোসফি বা এগুলার মিক্সার কিছু, সর্বজাতের কিছু। তো আমার ধারণা যেহেতু এটা, শুরুতেই আমি আমার মাথার মধ্যে একটা সংস্কার বসাই নিলাম, ধারণা বসাই নিলাম যে অর্গানন হলো এই ধরনের জিনিস। আপনি বলেন এখান থেকে সর্বোচ্চ সত্যিকারের সাইন্টিফিক আউটকাম বের করা সম্ভব? ধারণাতেই যেখানে ভুল গোড়াতে যেখানে গলদ, এই বইটারই তো আপনি বুঝেন নাই। কাজে আগে জানতে হবে এখান থেকে শিখবো কি আমরা এখান থেকে কিছু প্রাকৃতিক নীতি শিখবো যেটা কেউ কাটতে পারবে না, একজনে আইসা নিয়ে ওই বক্তৃতা দিয়ে কেটে ফেলতে পারবে না। ইভেন আমি বলি বিজ্ঞান এখনো সেই জায়গাটায় যাইতে পারে নাই, কাছাকাছি গেছে যে এগুলারে ম্যাথমেটিক্সে কনভার্ট করা সম্ভব, অঙ্কে। এই পুরা গ্রন্থের বিষয়বস্তু নিয়ে আরো অনেকটা উন্নত হইতে হবে আমাদের। আমরা তো গবেষণাই করি না, আমরা তো ওই স্টাডি করি না, আমরা তো মানে নিজেদের অস্তিত্বের টানাটানি নিয়ে বসে রয়েছি। মেধাবী লোক কই আমাদের সমাজে? আসে না তো হোমিওপ্যাথিতে, আসে তো দুর্বলরা বেশিরভাগ সময়। যাই হোক, কাজ করে রয়েছে সবই। তো অ্যাকচুয়ালি এটা কিছু বৈজ্ঞানিক প্রিন্সিপালস, প্রকৃতিতে সেই প্রিন্সিপালস গুলা কিভাবে আছে, মানে আমার শরীরে, বাইরে, পারিপার্শ্বিকতায়, মানে এই পরিবেশে, বিশ্বে, মানে এই প্রকৃতিতে এই নীতিগুলা কিভাবে প্রযোজ্য হচ্ছে, কোন কোন ইন্টারাকশনের মাধ্যমে তার সাথে সমন্বিত থেকে আমাদের কাজটা কি হবে,
এই যে নীতিগুলা দেখতেছি আমি, এই নীতিগুলা যেগুলা বিরাজমান, বিদ্যমান, অকাট্য, ইউনিভার্সাল, বৈজ্ঞানিক, সায়েন্টিফিক, এই নীতিগুলার অনুযায়ী আমার অ্যাপ্লিকেশন কি হবো, আমার অ্যাকশন কি হবো। যেমন একজন বিমানের ইঞ্জিনিয়ার ধরে পড়াশোনা করছে, একদম ভালো মতো পড়াশোনা করছে, সে কি করবো, অনেকগুলো অঙ্ক করবো, হিসাব নিকাশ করবো, তাই না? তারপরে যায় না সে বিজ্ঞানটারে মেরামত করবো, অ্যাকশন। সে যে বিজ্ঞানটা, ওখানে তার নিউটনের সূত্রটা লাগবে, তাই না? বিভিন্ন রকমের ফিজিক্সের সূত্রগুলা লাগবে, কম্বাসনের সূত্র লাগবে, গ্যাসের সূত্র, তাপের সূত্র, বিভিন্ন মেটালের বিভিন্ন ধরনের সায়েন্টিফিক হিসাব নিকাশ, এই সমস্ত কিছু তার লাগবে। কতটুকু কোন দ্রব্য ব্যবহার করা হবো, কোন কেন ব্যবহার করা হবো, ওজনের ব্যাপার কি, বা ওরাল দিতে কি কোনটায় প্রবলেম হবো না হবো, পুরো সায়েন্টিফিক, একদম বিরাট এক সায়েন্টিফিক হিসাব নিকাশ বিজ্ঞানের ইঞ্জিনিয়ারের করতে হয়। তারপরে তিনি বিমানটা এইগুলোর উপরে ভিত্তি করে, ওই হিসাব নিকাশ, ওই প্রিন্সিপালস এর উপরে ভিত্তি করে তিনি তারপর বিমান তৈরি করেন অথবা মেরামত করেন। আমরা মানুষরে মেরামত করবো। এইবার আমাদেরকে সায়েন্স না যাই না, আন্দাজি মানুষের সায়েন্স, সেটা হতে পারে অ্যানাটমি, ফিজিওলজি, সাইকোলজি, বায়োলজি, যা কিছু বলেন, তারও গভীর, তার সাথে উচ্চতর সায়েন্স আছে। এই সমস্ত সায়েন্স গুলারে, সায়েন্সের এই সমস্ত কিছু কি সমগ্র ডাক্তাররা সবকিছুই করবো? অ্যাকচুয়ালি হ্যানিম্যান ঠিক করে দিলেন অর্গাননের মধ্যে যে এই যে প্রিন্সিপাল আমি আবিষ্কার করছি, এই যে প্রিন্সিপাল, তোমার আর দৌড়ান লাগবে না, এই যে প্রিন্সিপাল আবিষ্কার করছি, তুমি অ্যাপ্লাই করে দেখো। চ্যালেঞ্জ করলেন, যে চ্যালেঞ্জ দেখে পরবর্তীতে হোমিওপ্যাথির সবচাইতে বড় বিরোধীদের একজন, মানে ডাক্তার হেরিং, তিনি হোমিওপ্যাথিতে কনভার্ট হলেন, তার চাকরি বাকরি সবকিছু বাদ দিয়ে, যে চ্যালেঞ্জ দেখে যে তোমার আমার সবটুকু যদি নাও বুঝো, স্বাভাবিক, তখন তো বিজ্ঞানের পর্যায়ে যায় নাই, তুমি অ্যাপ্লাই করে দেখো, আমি যে প্রিন্সিপালস গুলো দিচ্ছি এটা অ্যাপ্লাই করে দেখো যে কি হয়। তো অ্যাপ্লাই করবার যায় নিয়ে হেরিং অ্যালোপ্যাথ থেকে হোমিওপ্যাথিতে তার বইও লিখছিলেন, সেই বই কোনোদিন কেউ দেখে নাই। তিনি নিজে এটা কি করছেন আল্লাহ মাহবুব জানে। হোমিওপ্যাথির এবং হানিম্যানের বিরুদ্ধে তিনি একটা বই লিখছিলেন, এবং তার তৎকালীন সময়ের প্রকাশক এবং ওই সময়ের যারা বিগ ফার্মা ছিল তারা টাকা দিছিল তারা এটা করার জন্য, মানে খরচ আর কি, যে আমরা সাপোর্ট দিতেছি, তুমি প্রফেসর, তুমি একটা বই লেখো, লিখছিলেন। কিন্তু যখন তিনি এই চ্যালেঞ্জ দেখলেন এবং অ্যাপ্লাই করলেন, দেখলেন এটা তো সায়েন্স, এবং তারপরে তিনি কিন্তু নিজের উপরে বহু প্রুভিং করছেন ওই সায়েন্টিফিক পদ্ধতিতে। তিনি অত্যন্ত বিজ্ঞান মনস্ক ব্যক্তি আছিলেন, একটু বেশি আছিলেন এর। তো কাজেই অর্গানন বিজ্ঞান গ্রন্থ, এটা ফিলোসফি অবশ্যই আছে, ফিলোসফি, শিল্প অবশ্যই আছে, শিল্প, কিন্তু ফিলোসফি তার নিজের জায়গায় আছে, শিল্পও তার নিজের জায়গায় আছে, গ্রন্থটা বিজ্ঞানের। আর এই কারণে হোমিওপ্যাথি একটা বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি, সায়েন্টিফিক চিকিৎসা পদ্ধতি। আমি কি বুঝাইতে পারছি?